সম্বন্ধ কারক থেকেও কিন্তু প্রশ্ন হয়। গত যে সেশন গেল এই সেশনে রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু এই সম্বন্ধ কারক থেকে একটি প্রশ্ন এসেছিল, ঠিক আছে, যেটাকে অনেকে অধিকরণ কারক আমরা দাগিয়েছি, কিন্তু সেটা আসলে সম্বন্ধ কারক ছিল। আচ্ছা, এখন ব্যাপার হলো এইখানে যে সম্প্রদান কারকটা আছে, এই সম্প্রদান কারককে অনেকেই মানেন না বা স্বীকার করেন না, যার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা গত ক্লাসে কারকের সমস্যা দেখেছি। একটি শব্দ একাধিক বাক্যে একাধিক কারক হতে পারে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনায় আমরা এই ক্লাসটিতে কারকের প্রকারভেদ এবং কর্তৃকারক সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা শুরু করছি। কারকের প্রকারভেদ অর্থাৎ কারক কত প্রকার, এই জিজ্ঞাসায় আমরা দেখতে পাই আমাদের যে পূর্ববর্তী নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই ছিল, বা যে মনির চৌধুরী ও তোফাজ্জল হায়দার চৌধুরীর রচিত যে ব্যাকরণ বই, সেই ব্যাকরণ বইটিতে আমরা কারকের প্রকারভেদ হিসেবে কারককে 6টি ভাগে বিভক্ত করি বা বিভাজন দেখতে পাই। একইভাবে বর্তমানে আমাদের নবম দশম শ্রেণীর যেই ব্যাকরণ বইটি আছে, সেই ব্যাকরণ বইতেও আমরা কারকের প্রকারভেদে আমরা 6টি প্রকারই দেখি, অর্থাৎ প্রকারভেদের দিক থেকে কোনো পার্থক্য নাই, যে পূর্ববর্তী ব্যাকরণের 6 প্রকার, বর্তমান ব্যাকরণের 6 প্রকার। তো এই প্রকারভেদগুলো যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে কর্তৃকারক, যেটাকে কর্তৃ বা কর্তা অর্থাৎ বাক্যের সাবজেক্ট, কর্তৃ বা কর্তা। এরপরে আছে আমাদের কর্মকারক, কর্মকারক। তারপরে আমরা দেখতে পাচ্ছি করণকারক, যদি আমরা দেখি, তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা দেখি কর্তৃকারক, তারপরে পাচ্ছি কর্মকারক অর্থাৎ বাক্যের অবজেক্ট। এরপরে আছে করণকারক, 4 নম্বরে আছে সম্প্রদান কারক। আমি সম্প্রদান কারকে একটি স্টার চিহ্ন দিচ্ছি। এরপরে আছে অপাদান কারক এবং শেষে আছে অধিকরণ কারক। বর্তমানে যেই নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই আছে, ব্যাকরণ যে বোর্ড বইটা আছে, সেই বোর্ড বইতেও যেই 6 প্রকারের কথা আছে, আমরা যদি সেদিকে দেখি সেখানেও পাই কর্তৃকারক অর্থাৎ মিল আছে। এরপর আছে কর্মকারক, করণকারক, অপাদান কারক, অধিকরণ কারক, সম্বন্ধ কারক। আমরা এই সম্বোধন কারককে একটু স্টার চিহ্ন দিব, আমরা দুইটাকে একটু আলাদা করার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কারক 6 প্রকার, 6 প্রকারের মধ্যে 5টি এই পাশেও 5টি, দুইটাই মিল আছে, কিন্তু এইখানে একটি কারক আছে সম্প্রদান কারক আর এই পাশে একটি কারক আছে সম্বন্ধ কারক। অর্থাৎ পূর্ববর্তী ব্যাকরণে একটি কারক ছিল সম্প্রদান কারক আর নতুন ব্যাকরণের সম্বন্ধ কারক, অর্থাৎ নতুন ব্যাকরণ সম্প্রদান কারককে কারক হিসেবে মেনে নেয়নি। একইভাবে সম্বন্ধ কারকটা আমাদের পূর্ববর্তী ব্যাকরণে ছিল না। তো যাই হোক, আমরা মোট 7 প্রকারের কারকই পড়ব। কারক 6 প্রকার, কিন্তু 7টি যে কারকের প্রকারভেদ আছে সবগুলোই আমাদেরকে পড়তে হবে পরীক্ষার জন্য। আচ্ছা, এই সম্বন্ধ কারক থেকেও কিন্তু প্রশ্ন হয়। গত যে সেশন গেল এই সেশনে রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু এই সম্বন্ধ কারক থেকে একটি প্রশ্ন এসেছিল, ঠিক আছে, যেটাকে অনেকে অধিকরণ কারক আমরা দাগিয়েছি, কিন্তু সেটা আসলে সম্বন্ধ কারক ছিল। আচ্ছা, এখন ব্যাপার হলো এইখানে যে সম্প্রদান কারকটা আছে, এই সম্প্রদান কারককে অনেকেই মানেন না বা স্বীকার করেন না, যার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রদান কারককে তিনি মেনে নেননি বা সম্প্রদান কারককে তিনি আসলে কারক হিসেবে গ্রহণ করেননি। তো এইটা আমরা একটু এই তথ্যটা একটু জেনে রাখবো যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রদান কারককে কারক হিসেবে মেনে নেননি বা কারককে সম্প্রদান কারককে তিনি অস্বীকার করেছেন। আচ্ছা, এরপরে আসি কারকের আমরা প্রকারভেদ দেখলাম, আমরা এবার কারক যে 6 প্রকার আছে 6 প্রকারের মধ্যে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তার মধ্যে আমরা আজকে কর্তৃকারক নিয়ে কথা বলবো। ওকে, কর্তৃকারক, কর্তৃকারক যেটা আমরা দেখছি কর্তৃকারক বা কর্তাকারক। আচ্ছা, কর্তৃকারক বা কর্তাকারক আমি যদি একটু সহজভাবে বলার চেষ্টা করি তাহলে বলতে হয় যে কর্তা, কর্তাকে, কর্তা হলো বাক্যের সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট, মূলত যিনি কাজ করবেন তিনিই কর্তা।
বাক্যে আমরা দেখব যিনি কাজ করছেন, অর্থাৎ কাজটা যার দ্বারা সংঘটিত হচ্ছে তিনি মূলত কর্তা, তিনি সাবজেক্ট এবং তিনি কর্তৃকারক, অর্থাৎ বাক্যের সাবজেক্টই হলো কর্তৃকারক। কর্তৃকারক। এখন একটা বিষয় জায়গায় আমরা জানার চেষ্টা করব যে এই কর্তাটা বিভিন্ন রকমের হতে পারে, অর্থাৎ বাক্যে বিভিন্ন ধরনের কর্তা থাকতে পারে। তো যেই ধরনের কর্তা থাকুক, যেমনই কর্তা থাকুক না কেন, যিনি কাজ করবেন তিনি কর্তা, তিনি সাবজেক্ট, তিনি কর্তৃকারক। ঠিক আছে? যেমন আমি একটা উদাহরণ যদি টানি, আমি দেখি যে আচ্ছা তার আগে আমরা একটু গঠনটা দেখি। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, অর্থাৎ একটা বাক্যের এরকম গঠন কেমন? যেমন আমি বলছি আমি ভাত খাই, আমি ভাত খাই, তাহলে বাঙালি ভাত খায়। এই যে ভাত খায়, খায়টা হচ্ছে ভার্ব, ভার্বটা হলো অবজেক্ট, আর আমিটা হলো সাবজেক্ট। কেমন? আই ইট রাইস, আই ইট রাইস, অর্থাৎ এই যে রাইসটা হচ্ছে আমরা সহজে জানি এটা হচ্ছে অবজেক্ট, ইটটা হচ্ছে ভার্ব, আইটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, তো সেদিক থেকে এই যে আই মানে আমি, ঠিক আছে, আই মানে আমি, এই আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ইটটা হচ্ছে ইট, খাই, ভার্ব, রাইসটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তাহলে এই বাক্যে যদি আমরা জিজ্ঞাসা করি এই ক্রিয়াপদকে, ভার্বকে, কে খায়, কে খায়, কে খায়, তাহলে উত্তরটা কি? উত্তরটা আমি, আমি খাই। আচ্ছা, ছেলেরা মাঠে ফুটবল খেলে, ছেলেরা মাঠে ফুটবল খেলে, ফুটবল খেলে, ছেলেরা মাঠে ফুটবল খেলে। আচ্ছা, এই যে ছেলেরা মাঠে ফুটবল খেলে, কারা খেলে, কারা খেলে, কারা খেলে, আচ্ছা কারা খেলে? ছেলেরা। তাহলে একটা কমন বিষয় আমি দেখছি যে ক্রিয়াপদকে যখন আমি জিজ্ঞাসা করছি কে বা কারা দিয়ে, কে বা কারা দিয়ে যখন আমি ক্রিয়াপদকে জিজ্ঞাসা করছি, তখন আমি কিন্তু একটি পদ পাচ্ছি। সেই পদটাই কি? সেই পদটা হচ্ছে কর্তা। ঠিক আছে? কর্তা। যে পদটা পাচ্ছি সেটা কর্তা বা সাবজেক্ট। এই সাবজেক্ট সবসময় মনে রাখবা নাউন বা প্রোনাউন হয়। ঠিক আছে? নাউন বিশেষ্য অথবা সর্বনাম হয়, সাবজেক্ট সর্বদা বিশেষ্য বা সর্বনাম হয়। আচ্ছা, এই জায়গাতে যদি আমি আবার ক্রিয়াপদকে জিজ্ঞাসা করি কি খাই, কি খাই, তাহলে কি খায়, কি খায়, তাহলে উত্তর হিসেবে আমি পাবো কি? উত্তর হিসেবে আমি পাবো ভাত। তাহলে ভাত কি? ভাত হলো অবজেক্ট। তাহলে আরেকটা আমি কথা এই জায়গায় যুক্ত করছি, কি বা কাকে দিয়ে যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে বাক্যের অবজেক্ট তথা কর্ম পাবো। এই কর্মটাও কিন্তু সর্বদা নাউন বা প্রোনাউন হবে। আচ্ছা, এখন একটা বিষয় আমি এই জায়গায় স্পষ্ট হয়েছি যে ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সেটা অবজেক্ট পাই, আর ক্রিয়াপদকে কে বা কার দিয়ে প্রশ্ন করলে সেখানে আমরা সাবজেক্ট পাই। এখন প্রশ্ন হলো কাকে দিয়ে প্রশ্ন করলে কিভাবে আমরা অবজেক্ট পাই? যেমন বলছি আমি তোমাকে দেখছি, আমি তোমাকে, তোমাকে দেখেছি, দেখেছি। এবার দেখো তো, তাহলে দেখেছি কে? এই যে দেখেছি, তাই না? কে দেখেছে? দেখার কাজটা কে করছে? কে দেখছে? আমি, তাহলে আমি সাবজেক্ট। কাকে দেখেছি? তোমাকে, তাহলে এই যে কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাই? অবজেক্ট পাই, এই যে এটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট আমরা এইভাবে বের করব। আর মনে রাখবো সাবজেক্ট সর্বদা কর্তাকারক বা কর্তৃকারক, অবজেক্ট সর্বদা কর্মকারক। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা বিষয় একটু স্পষ্ট ধারণা নেই, সেটা হচ্ছে কি বা কাকে। আরেকটা আমি বাক্য লিখি, তাহলে ব্যাপারটা স্পষ্ট হবে। ওকে, আমি লিখছি পাখি আকাশে ওড়ে, পাখি আকাশে ওড়ে, আকাশে ওড়ে। আচ্ছা, এই জায়গাতে এটা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদকে যদি জিজ্ঞাসা করি কে ওড়ে বা কি উড়ে, কি উড়ে, কি, তাহলে উত্তর কিন্তু পাখি চলে আসে। এখন মজার বিষয় হলো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে সর্বদা অবজেক্ট পাবো, ব্যাপারটা কিন্তু ভুয়া কথা, মিথ্যা কথা। কেন? আমি সবসময় মনে রাখবো যে এই জায়গাতে যে ভার্বটা আছে, এই ভার্বটা কে, এই কাজটা কে করছে? এখানে কিন্তু কাজটা করছে পাখি, সুতরাং এই জায়গাতে পাখি কিন্তু সর্বদাই সাবজেক্ট হবে, পাখি কিন্তু অবজেক্ট হবে না। আমি যদি উড়ে, ক্রিয়াপদকে যদি জিজ্ঞাসা করি কি উড়ে, পাখি ওড়ে, তাহলে তো কি দিয়ে আমরা তো অবজেক্ট পাই, এই জায়গাতে তো পাখি অবজেক্ট হয়ে যাবে না। এইরকমটা কিন্তু হবে না। এজন্য বলছি যে আমাদের এই একেবারে অন্ধের মতো দেখা যাবে না, আমাদেরকে একটু বিবেক বুদ্ধি মাথা খাটিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে আমাদেরকে দেখতে হবে, পাশাপাশি একটু মাথা খাটাতে হবে, তাহলে কিন্তু আমরা সহজে এগুলো নির্ণয় করতে পারবো। যাই হোক, যে কাজ করবে সেই হচ্ছে সাবজেক্ট। ওকে, কথা না বাড়িয়ে আমরা একটু সামনে যাই। কর্তৃকারক, কর্তৃকারকে আমরা বেশ কিছু প্রকারভেদ পাবো। তো আমার যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আমি প্রকারভেদ আমার দরকার নাই,
আমার দরকার হলো বাক্যের সাবজেক্ট চিনা। আমি যদি বাক্যের সাবজেক্ট চিনতে পারি তাহলে কারক আমার জন্য সহজ, ঠিক আছে। আর যদি সাবজেক্ট আমি না চিনি তাহলে কারক আমার জন্য কঠিন হবে। তাহলে আমি এই জায়গাতে কিছু বাক্য লিখেছি, যেমন ছেলেরা পড়ছে, তাহলে পড়ছে এটা হলো ভার্ব, পড়ছে পড়ছে এটা হচ্ছে ভার্ব, এই ছেলেরা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, মেয়েরা ক্লাস করছে, তাহলে করছে এটা হচ্ছে ভার্ব, কারা করছে, কে বা কারা করছে, জিজ্ঞাসা করি আমরা কে বা কারা, তাহলে কারা করছে, ক্লাস কারা করছে, মেয়েরা সাবজেক্ট, কারা পড়ছে, ছেলেরা হচ্ছে সাবজেক্ট, শিক্ষক ক্লাসে এসেছেন, কে ক্লাসে এসেছেন, কে, শিক্ষক সাবজেক্ট, বাবা বাজারে যাচ্ছেন, কে বাজারে যাচ্ছেন, বাবা, তাহলে বাবা সাবজেক্ট। অর্থাৎ এই জায়গাতে আমরা যেটা দেখছি এটা হচ্ছে সবগুলো সাবজেক্ট। এবং একটা বিষয় লক্ষ্য করে দেখছি, এখানে সাবজেক্ট সরাসরি ইনভলভ আছে, সরাসরি কাজ করছে, সুতরাং এরা হলো মুখ্য সাবজেক্ট, অর্থাৎ মুখ্য কর্তা, এরা হলেন মুখ্য কর্তা। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, তাহলে এই যে শিক্ষক পড়াচ্ছেন, শিক্ষক, কারা, কে পড়াচ্ছেন, শিক্ষক, কে গাড়ি দেখাচ্ছেন, বাবা আমাকে গাড়ি দেখাচ্ছেন, কে আমাকে গাড়ি দেখাচ্ছেন, বাবা, তাহলে বাবা সাবজেক্ট, শিক্ষক সাবজেক্ট, মিথিলা শ্রাবণকে আকাশ দেখায়, তাহলে মিথিলা দেখায়, তাহলে মিথিলা হচ্ছে সাবজেক্ট। এখন এই জায়গাতে একটা ব্যাপার আছে, আমরা ব্যাকরণে ক্রিয়াপদ পড়তে গিয়ে একটি ক্রিয়া দেখেছি প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়াটা কি, প্রযোজক ক্রিয়া বা পজিটিভ ভার্ব, আমরা ক্রিয়াপদ ভার্ব যখন পড়েছি ইংরেজিতে আমরা সেখানে দেখেছি পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্বের কাজটা কি, পজিটিভ ভার্বের কাজ হলো একজন অনুপ্রেরণা দিবে আর একজন কাজ করবে, একজন ফোর্স ক্রিয়েট করবে আর একজন কাজ করবে। তাহলে এই জায়গাতে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, পড়াচ্ছেনটা নিশ্চয় ভার্ব। এখন এই যে ক্রিয়াপদ, এই যে পড়াচ্ছেন, পড়ছে কে, পড়ছে ছাত্ররা, শিক্ষক ছাত্রদের ফোর্স করছেন, ছাত্ররা পড়তেছে, বাবা আমাকে ফোর্স করছে, আমি গাড়ি দেখছি, মিথিলা শ্রাবণকে ফোর্স করছে, মিথিলা ফোর্স করছে, শ্রাবণ আকাশ দেখছে। অর্থাৎ এই জায়গাতে যদি আমরা একটু লক্ষ্য করি আমরা দেখতে পাবো এই যে এই ক্রিয়াপদগুলো হচ্ছে প্রযোজক ক্রিয়া, এবং প্রযোজক ক্রিয়ার দুইটা সাবজেক্ট থাকে, যিনি অনুপ্রেরণা দেন তিনি হচ্ছেন প্রযোজক কর্তা, আর যারা অনুপ্রেরণা নেয় তারা হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে আমরা এই যে এখানে যেই সাবজেক্ট দেখতে পাচ্ছি, এই যে এই সাবজেক্ট, এই সাবজেক্ট, এই সাবজেক্ট, এই সাবজেক্ট গুলো হলো প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা। এই প্রযোজক কর্তা বাক্যের সর্বদা, মানে কারকের ক্ষেত্রে সর্বদা কর্তৃকারক। আমি শুরুতেই বলেছি যে সেটা যেই সাবজেক্ট হোক, যেমনই সাবজেক্ট হোক, সে কাজ করেছে মানে সে কর্তা এবং সে কর্তৃকারক, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই বাক্যের মতোই সেম বাক্য আছে এখানে, বলছে সাপুরের সাপ খেলায়, অর্থাৎ সাপুরের সাপকে ফোর্স করে, সাপ খেলে, রাখাল গরুকে ফোর্স করে, গরু চড়ে, প্রিয়সী ফরিদকে ফোর্স করে, ফরিদ বাংলা পড়ে, ঠিক আছে। তাহলে এখানে প্রিয়সী পড়ছে না, পড়ছে কি, ফরিদ পড়ছে। তাহলে এই যে আমরা যে বাক্যগুলো দেখেছি এগুলো হচ্ছে এই যে ভার্ব, এই ভার্বগুলো হলো প্রযোজক ক্রিয়া, প্রত্যেকটা প্রযোজক ক্রিয়া। কিন্তু আমরা আর কি বাক্য আলাদা করেছি একটা বিষয়ে, আমরা এক বাক্যে দেখাচ্ছি প্রযোজক কর্তা, আরেক বাক্যে আমরা দেখবো হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে এই যে সাপ খেলছে, যে ফোর্স নিয়ে খেলছে, সে হচ্ছে প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা। এই কর্তাগুলো সর্বদা কি হবে, এই কর্তাগুলো সর্বদা হবে আমাদের প্রযোজ্য কর্তা, প্রযোজ্য কর্তা। আর প্রযোজ্য কর্তা মানেই হলো, কর্তা মানে সে সাবজেক্ট, সে সাবজেক্ট মানে সে কর্তৃকারক। আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর বাক্যে এসে দেখছি যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। অর্থাৎ এই জায়গাতে আমরা দেখছি দুজনের মধ্যে দা কুমড়া সম্পর্ক, অর্থাৎ দুইজনের মধ্যে সংঘর্ষ ভাব, দুইজন কেউ কাউকে আসলে প্রতিপক্ষ, মানে দুইজন দুইজনকে প্রতিপক্ষ ভাবে। তাহলে এই যে এই টাইপের যেগুলো কর্তা থাকে, দুজনে সেম কাজ করে, সেটাকে বলা হয় ব্যতিহার কর্তা। তাহলে বাঘে মহিষে, বাঘ মহিষ দুইটাই সাবজেক্ট, এবং কি সাবজেক্ট, ব্যতিহার সাবজেক্ট। রাজায় রাজায় লড়াই, তাহলে এই যে রাজা, দুইজন রাজা, এই যে দুইজন রাজা যখন এক কাজ করছে তখন সেটা কি হচ্ছে, ব্যতিহার হচ্ছে। এবং দুইজনের মধ্যে দেখো একেবারে কনফ্লিক্ট, ঠিক আছে, দ্বন্দ্ব মুখর সম্পর্ক। এই জন্য এই যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্টকে বলা হয় ব্যতিহার কর্তা। কি বলা হয়, ব্যতিহার কর্তা বলে। আচ্ছা, তাহলে আমরা এই 4টা লাইনে আমরা দেখলাম কর্তা, 4টা লাইনে 4 ধরনের কর্তা দেখলাম। প্রথম লাইনে দেখলাম মুখ্য কর্তা, দ্বিতীয় লাইনে দেখলাম প্রযোজক কর্তা, তৃতীয় লাইনে এসে প্রযোজ্য কর্তা, আর 4 নম্বর লাইনে এসে দেখলাম ব্যতিহার কর্তা। এই প্রত্যেকটা কর্তাই হলো সাবজেক্ট এবং প্রত্যেককেই হলো
আমাদের কর্তৃকারক। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা পরের তিনটা বাক্যের দিকে আমরা একটু লক্ষ্য করি। আমরা দেখি একটু তিনটা বাক্য একটু দেখার চেষ্টা করি। ওকে, আমরা এই তিনটা বাক্য একটু দেখব। এখানে বলছে পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে। আমরা যদি বাচ্য জেনে থাকি, বাচ্য পড়ে থাকি, তাহলে আমরা জানি যে এটা হচ্ছে কর্মবাচ্য। এই লাইনের যে বাচ্য, এই বাচ্যটা হচ্ছে কর্মবাচ্য, কর্মবাচ্য। এবং এই কর্মবাচ্যের বাক্যগুলোর দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে। এখানে চোর যে ধরছে, কে ধরছে? ধরছে কে? পুলিশ। পুলিশ হলো সাবজেক্ট, যিনি কাজ করেন তিনি সাবজেক্ট। সম্রাট শাহজাহান কর্তৃক তাজমহল নির্মিত হয়েছে। তাহলে এই তাজমহলটা কে নির্মাণ করছেন? নির্মাণ করেছেন সম্রাট শাহজাহান। তাহলে শাহজালাল হয়ে গেছে, এটা হবে শাহজাহান। তাহলে সম্রাট শাহজাহান, এই শাহজালাল হয়ে গেল কেমনে? শাহজাহান, সম্রাট শাহজাহান, এই সম্রাট শাহজাহান হলেন এখানকার সাবজেক্ট। একইভাবে যদি আমরা এই পরের বাক্যটা দেখি, পরের বাক্যটা এই যে এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা কোন বাচ্চার সাবজেক্ট? এটা কর্মবাচ্যের সাবজেক্ট। কর্মবাচ্যের সাবজেক্ট হোক, যে বাচ্চার সাবজেক্ট হোক, এগুলো হচ্ছে বাচ্যের দিক থেকে, ঠিক আছে? এগুলো হচ্ছে বাচ্যের দিক থেকে কর্তা। এখন এই যে এটা হচ্ছে কর্মবাচ্যের কর্তা। এবার আসি, আমার যাওয়া হবে না। তাহলে এই যে যাওয়া হবে না, খাওয়া হবে না, আসা হবে না, যাওয়া যাক, উঠা যাক, দেখতে হবে, বলতে হবে, যেতে হবে, করতে হবে, অর্থাৎ 100% না, মানে আমি যাব আর আমাকে যেতে হবে, মানে আমাকে যেতে হবে, আমি যেতেও পারি, নাও যেতে পারি। ডিঙ্গি টেনে বের করো, আর ডিঙ্গি টেনে বের করতে হবে। তুমি চাইলেও করতে পারো, না চাইলেও না করতে পারো, অর্থাৎ তোমার ইচ্ছা। তাহলে যেটাতে 100% মানে সরাসরি নির্দেশ দেওয়া হয় না, ঠিক আছে, সেটা হচ্ছে ভাববাচ্য। তাহলে আমার যাওয়া হবে না, অর্থাৎ এই জায়গায় আমি যেতেও পারি। তাহলে যে যাওয়া হবে না, তার আশা হবে না, আমাকে যেতে হবে, এই বাক্যগুলো হচ্ছে ভাববাচ্য। আর এই ভাববাচ্যের যদি কর্তা থাকে, যদি সাবজেক্ট যদি বাক্যে থাকে, তাহলে সেই সাবজেক্টটা অবশ্যই কর্তৃকারক হবে। যেমন যাওয়া হবে না কার? আমার। তাহলে আমি হচ্ছে সাবজেক্ট। তার আশা হবে না, তাহলে আশার কাজটা কে করবে? সে। তার। তাহলে সে হচ্ছে সাবজেক্ট, তার সাবজেক্ট। আমাকে যেতে হবে, তাহলে যাবে কে? এই আমাকে। তাহলে এরা হচ্ছে সাবজেক্ট। এরা কোন বাচ্চার সাবজেক্ট? এরা হচ্ছে ভাব বাচ্চার সাবজেক্ট। এই ভাব বাচ্চার সাবজেক্ট হলেও সেটা কি? সাবজেক্ট মানে সেটা কর্তা, আর কর্তা মানেই কি? কর্তৃকারক। একইভাবে ট্রেন চলে, আমরা আরেকটা বাচ্য, আমরা যদি বাচ্য পড়ে থাকি, আমরা আরেকটা বাচ্য পড়েছি, সেটা হচ্ছে কর্মকর্তৃ বাচ্য। কর্মকর্তৃ বাচ্য। এই কর্মকর্তৃ বাচ্যের যে কর্মপদ, সে সাবজেক্টের ভূমিকা রাখে। যেমন ট্রেন চলে, তাহলে এই যে ট্রেন চলে, ট্রেন চলে, ঘুড়ি ওড়ে, বাঁশি বাজে, ঠিক আছে? ট্রেন চলে। ট্রেন কি একা একা চলতে পারে? না, চলতে পারে না, কিন্তু বাক্যের দিকে তাকায় মনে হচ্ছে ট্রেন নিজে নিজেই চলছে। অর্থাৎ এই যে যখন মানে যেটা নিজের সামর্থ্য নেই, সে পারে না, কিন্তু বাক্যের দিকে তাকালে মনে হচ্ছে সে নিজেই কাজটা করছে, তখন সেটা হয় কর্মকর্তৃ বাচ্য। যেমন ঘুড়ি ওড়ে, ঘুড়ি তো কেউ না কেউ ওড়ায়, কিন্তু বাক্যের দিকে তাকিয়ে মনে হচ্ছে ঘুড়ি নিজে নিজে উঠছে। বা ট্রেন চলে, মনে হচ্ছে ট্রেন নিজে নিজে চলছে, না, ট্রেন নিজে নিজে চলে না, কেউ না কেউ চালায়, কিন্তু বাক্যের দিকে তাকিয়ে মনে হচ্ছে ট্রেন নিজেই চলছে, ঘুড়ি নিজেই উঠছে, একা একাই উঠছে, বাঁশি একা একাই বাজছে। তো যখন এই টাইপের মনে হবে, তখন সেটা হচ্ছে কি? কর্মকর্তৃ বাচ্য। আর এই কর্মকর্তৃ বাচ্যের কর্মপদটা কর্তা হিসেবে ভূমিকা রাখে। এই জন্য এই বাক্যের এই ট্রেন, এই ঘুড়ি, এই বাঁশি, জল নামছে, ঢাল বেহে জল নামছে, জল নিজে নিজে নামছে, কুসুম কলি সকলই ফুটিল, কুসুম কলি, এই যে কুসুম কলি মানে ফুলের কলি আর কি। সুতি কাপড় অনেকদিন টেকে, মনে হচ্ছে সুতি কাপড় নিজেই নিজে টিকাচ্ছে অনেকদিন। বাতাসে চুল ওড়ে, মনে হচ্ছে চুল নিজে নিজে উঠতেছে, কিন্তু চুল মনে হচ্ছে নিজে নিজে উঠতেছে, কিন্তু চুলকে উড়াচ্ছে, বাতাস উড়াচ্ছে। পরীক্ষা এলে তার চোখে জল ঝরে, জল মনে হচ্ছে নিজে নিজেই ঝরছে। বা পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, এই যে সূর্য যে উদয় হচ্ছে, সূর্য তো বিধাতা উঠাচ্ছেন। যাই হোক, তাহলে এই বাক্যগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই এই বাক্যের সাবজেক্ট হচ্ছে, এই বাক্যের কর্মটাই হচ্ছে কর্তা। এই জন্য এটাকে বলা হয় কর্মকর্তৃ বাচ্য। আর এই কর্মকর্তৃ বাচ্যের কর্মপদ তথা কর্তা, সে অবশ্যই বাক্যের সাবজেক্ট, আর সাবজেক্ট হওয়ার কারণে সে হচ্ছে কর্তৃকারক। তাহলে আমরা যে বাক্যগুলো দেখলাম, সাবজেক্টের যে প্রকারভেদ দেখলাম, সেটা যত প্রকারই হোক, যেমনই হোক, সেগুলো সবগুলোই হলো কি? কর্তৃকারক। আমরা এই বিষয়টা মাথায় রাখবো। আচ্ছা, এরপরে আমরা কয়েকটা টেস্ট দেখবো, টেস্ট দেখে আমরা বিদায় নিচ্ছি। এখানে আমি কয়েকটা বাক্য লিখেছি, আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি
যে হাজারো ভিড়ে তোমাকে আমি চিনেছি, তাহলে এই যে তোমাকে, আমি, তোমাকে আর আমি দুইটা কোন কারক? তাহলে এই যে চিনেছি, চিনার কাজটা কে করছে? আমি। সুতরাং আমি হইলাম এই জায়গাতে কর্তৃকারক। কাকে চিনছি? তোমাকে চিনেছি, তাহলে এই তুমি হচ্ছে কর্মকারক। সুরভি শেষের কবিতা পড়ছে, তাহলে সুরভি শেষের কবিতা হলো রবীন্দ্রনাথের একটি কাব্য। তাহলে কি পড়ছে? এই সুরভি, সুরভি হচ্ছে পড়ছে, সে সাবজেক্ট। কি পড়ছে? শেষের কবিতা, মানে এটা অবজেক্ট। অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হলো সেটা কর্মকারক। পাখি আকাশে ওড়ে, তাহলে একটু আগে দেখালাম পাখি এই জায়গাতে সাবজেক্ট, উড়ার কাজ করছে। ঢাক বাজে, দেখে মনে হচ্ছে ঢাক নিজে নিজেই বাজে, তাই না? কিন্তু না, ঢাক কেউ না কেউ বাজাচ্ছে। তাহলে এই জায়গাতে এই ঢাকটা কি হবে? ঢাকটা অবশ্যই সাবজেক্ট, মানে হচ্ছে কর্তৃকারক। ঠিক আছে, এটা কর্মকর্তৃবাচ্য। একইভাবে যদি আমি দেখি বাজনা বাজে, তাহলে এই বাজনা বাজে এটা কিন্তু আমাদের কর্তৃকারক হবে না, এটা কর্মকারক হবে। এটা আমি কর্মকারক পড়াতে গিয়ে আমি বলবো। বিষয়টি আমাকে দেখতে দাও বা খুবাইবকে দেখতে দাও, তাহলে যে আমাকে বা খুবাইবকে যে দেখতে দিবা, কে দিবে? তুমি দিবে। এই তুমিটা উজ্জ্ব আছে, তাহলে তুমি দিবে, দেখবে কে? আমি বা খুবাইব। কে দেখবে? তাহলে হচ্ছে এই যে আমি বা খুবাইব দেখবো, তাহলে দেখতে দিবে কে? তুমি দেখতে দিবে। তাহলে তুমি এই জায়গাতে উজ্জ্ব আছে, তুমি হলো বাক্যের সাবজেক্ট। আর এই যে আমি আমাকে বা খুবাইবকে, তাহলে এই যে কাকে দিবে? আমাকে। কাকে? তুমি দিবে। তাহলে এই যে কাকে দিবে? খুবাইবকে দিবে। তাহলে এটা হচ্ছে বাক্যের অবজেক্ট। মানে ক্রিয়াপদের দিকে আমাদেরকে নজর দিতে হবে, ক্রিয়ার সাথে এটা কি সম্পর্ক আছে? এটা হচ্ছে অবজেক্ট সম্পর্কে আছে। ঠিক আছে, বিষয়টা আমাকে বা খুবাইবকে দেখতে হবে, এটা হচ্ছে ভাববাচ্য। তাহলে দেখতে হবে মানে কি? দেখবে কে? আমি বা খুবাইব। তাহলে এই জায়গাতে এরা হচ্ছে বাক্যের সাবজেক্ট, তাহলে এরা হচ্ছে কর্তৃকারক। একইভাবে দেখো আমাকে খুবাইব ভয় পায়, তাহলে যে জায়গাটা থেকে ভয় সৃষ্টি হবে সেটা হচ্ছে অপাদান। তাহলে এটা হচ্ছে আমাদের অপাদান কারক। এটা অপাদান কারকে ভালো করে পড়ানো হবে। অপাদান কারক অর্থাৎ যেই জায়গা থেকে ভয় সৃষ্টি হবে, যেখান থেকে বিরত হওয়া বুঝাবে, ঠিক আছে, সেটা হচ্ছে অপাদান কারক হয়। সুতরাং আমাকে ভয় পায়, তাহলে এই আমি থেকে ভয় সৃষ্টি হয়, এই জন্য আমাকেটা হচ্ছে অপাদান কারক। একইভাবে আমাকে দয়া করুন, তাহলে দয়া করবে কাকে? আমাকে। তাহলে এই জায়গাতে কোনো শর্ত নাই, যেখানে শর্ত নাই, স্বার্থ নাই, সেটা হচ্ছে সম্প্রদান। সম্প্রদান। দেখো কাকে দয়া করুন? কে দয়া করবে? আপনি। আপনি আপনি আমাকে দয়া করুন, তাহলে যে আপনি উজ্জ্ব আছে, আপনি করবেন, আপনি সাবজেক্ট। কাকে করবেন? আমাকে করবেন। আমি অবজেক্ট, কিন্তু এই জায়গাতে অবজেক্টকে দান করা বোঝাচ্ছে শর্ত ছাড়া। যখন শর্ত ছাড়া অবজেক্টকে দান করা বোঝায় তখন সেটা হয় সম্প্রদান কারক। তাহলে এই ছিল আমাদের আলোচনা, কর্তৃকারকের আলোচনা। আশা করছি কর্তৃকারক নিয়ে কোনো সমস্যা থাকবে না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিব, এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেই পরামর্শটা দেব। আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।